আপনারা জানেন, প্রথমত নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না। এটাকে বাংলায় অন্তর্বর্তী বাজেট বলে এবং ইংরেজিতে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। কেন ভোট অন অ্যাকাউন্ট করা হয়? কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে লাগু হয়ে যায়, কার্যকর হয়ে যায়। পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যেদিন থেকে নোটিফিকেশন সেদিন থেকেই নির্বাচন বিধি কার্যকর হয়, কিন্তু লোকসভা বিধানসভার ক্ষেত্রে নির্ঘণ্ট ঘোষণার দিন, অর্থাৎ যেদিন সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্ঘণ্ট ঘোষণা করে সেদিন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়ে যায়। 2021 সালে নির্বাচন 26শে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল। নির্বাচন কবে ঘোষণা হবে ইত্যাদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয়, আমাদের বিষয় নয়। সেই কারণে এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না, ভোট অন অ্যাকাউন্ট করা হয় এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক একইভাবে 2024-এ লোকসভার ক্ষেত্রেও ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি একই জিনিস করেছিলেন। এটাতে বিশেষ বিশেষ ঘোষণা প্রতিশ্রুতি হয় না। এটাতে বেনিফিশিয়ারির সংখ্যা এবং বেনিফিটের অ্যামাউন্ট বৃদ্ধি করা যায় না। মূলত সরকারের যে রেকারিং এক্সপেন্ডিচার, চলমান প্রকল্প, বিভিন্ন সামাজিক প্রকল্প, ভাতা ইত্যাদিতে তাদের যে তারা পান, সেটাকে চালানোর জন্য পেনশনার্সদের জন্য যা যে পান সেইটা কন্টিনিউ করার জন্য 4 মাসের একটি ভোট অন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বর্তী বাজেট। এবং নতুন যে সরকার আসবে, জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে, যারা 148+ পাবে, তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে। 8 মাসের হলেও সেটাকেই বলা হয় পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণ রকমের প্রতারণা, মিথ্যাচার, এক কথায় জাগলারি, এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো। 2024-এর পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা, যেখানে মৃত আছে, ফেক আছে, ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত, রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি, এটার সঙ্গেই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো, এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আইসিডিএস, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে 1000 টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয়। কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না। আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি, আজকে বাজেট ডিসকাশনে
ডক্টর অশোক লাহিড়ী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরাহা হবে না। আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে, কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে, কেন প্রাণী মিত্ররা বাদ গেছে, কেন ওয়েবেলের দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে, কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে, কেন বিএসকে 10,000 ছেলে মেয়ে বাদ গেছে, ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে, ডাব্লিউবিটিসি, এসটিসি এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে, স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা কেন বাদ গেছে, সিভিল ডিফেন্সের ছেলেরা কেন বাদ গেছে। আমরা অসংখ্য পয়েন্ট আজকে বিধানসভাতে আমি তুলে ধরেছি যে এই সরকার বৈষম্যের সরকার, এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব, তোষণের রাজনীতি, যোগ বিয়োগ, কতটুকু ভোট দরকার, 45% পেতে গেলে কি করতে হবে, তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না, বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না। তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি, যদিও যথাযথ কমিটমেন্ট নয়। সাথে সাথে অবাক করা বিষয়, যে বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে মিলিত হয়েছি, এই রাজ্যের 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল, নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 8 পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত, একটা কার্ড পাওয়া যেত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড। সেই সংখ্যাটা তখন 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল 51 কর্মবিনিয়োগ কেন্দ্রে। মুখ্যমন্ত্রী 2013 সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন, তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে, লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন। অর্থাৎ তিনি প্রথমেই, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে, সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন, কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না, মহিলা নির্যাতনের সংখ্যা দেন না, 18 বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না, কতগুলো ধর্ষণ, গ্যাংরেপ, কন্যা, বোন, দিদি, মায়ের এই শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু, তার ডাটা তিনি কখনো ভারত সরকারকে দেন না, একমাত্র সরকার। তাই এখানেও তিনি বেকারদের নথিভুক্তকরণের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি কি বলেন, তিনি তৎকালীন অর্থমন্ত্রী, যিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা, কালকে প্রেস কনফারেন্সও করেছেন, তিনি এখানে বিজিবিএসে বড় বড় ভাষণ মারেন, ডক্টর অমিত মিত্র, যার নেতৃত্বে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করা হয়েছে, যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে, যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ফিজিক্যালি চ্যালেঞ্জ
এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি। তিনি 2013-14 বাজেট অমিত মিত্র মহোদয়, কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প, পেজ 41। এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি, যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 45 বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা ভাতা পাবেন। 2013 ফেব্রুয়ারি মাস, রাজ্য বাজেট, তদানীন্তন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র। 2014-15 রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবৎ, ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না, শ্রী লাগিয়ে দাও, নাম হয়ে গেল যুবশ্রী। রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন। রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এইখানে বরাদ্দ হয়ে গেল। 14-15 মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার। সব মিলিয়ে মাসে 3 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় ওনার পিছনে। 15-16 বাজেট, পেজ নম্বর 32। 1 লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, আজকের উপদেষ্টা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হয়ে গেল। এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। কতজন দরখাস্ত করেছিলেন আমার মুখে শোনার দরকার নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালের অক্টোবর মাসে তিনি কি বলছেন শুনুন। এবার আমার ভাইদের পাড়া অনেক বেকার মধ্যে বাংলায় প্রায় 1 কোটি, জনসংখ্যা যদিও 8-9 কোটি, বেকারের সংখ্যাই প্রায় 1 কোটি। এতটা বেকারের সংখ্যা এটা আমার আগে ধারণা ছিল না। কেউ কেউ বলছে কেন টাকা দেওয়া হবে বেকার ভাতা? আর বেকার ভাতা না, এটা ওদের একটা হাত খরচ, একটু সহায়তা। আপত্তি কি আছে? কারো কারো মুখে কুমড়া, মেঘের যেমন মুখ ভারী, তাদেরও মুখটা বড্ড ভারী, কুমড়া মুখ হয়ে গেছে। কেন দেওয়া হবে? কিসের জন্য দেওয়া হবে? কোথাও থেকে দেওয়া হবে? কেন দিয়ে দেওয়া হবে না? কেন দিয়ে দেওয়া হবে না? যা দিচ্ছে তো, আজ পর্যন্ত তো কারো মাইনে বন্ধ হয়নি। তাই আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি, ভাই আমার বেকার ভাই বোনেরা, তারা কেউ দিল্লি চলে যাবে, গিয়ে একটা ঘরের মধ্যে 50 জন থাকে, সোনার কাজ করে, কি কষ্ট আমি নিজেকে মুম্বাই থেকে দেখে এসেছি। তাদের জন্য একটু ভাবতে হবে না? 13 সাল সেইরকম আমরা ভাবলাম যে আমাদের বেকার ছেলে মেয়েরা অনেক, আমি কজনকে চাকরি দিতে পারবো? চাকরি দিতে পারলে আমার টাকার দরকার, সে টাকাটা আসবে কোথেকে? এখন তো টাকা নেই হাতে। যারা আজকে 1 লক্ষ ছেলে মেয়ে মাসে 1,500 টাকা করে পাচ্ছেন, তারা যখন ওই চাকরিগুলো পেয়ে যাবেন, আরো 1 লাখ ছেলে মেয়ে আপনাদেরটা খালি হয়ে যাবে। আপনারা চাকরি পেয়ে গেলে তখন আরো 1 লাখ ঢুকবে এখানে। হতাশা ভেঙে এগিয়ে আসুন। আমি বিশ্বাস করি যে 1 লক্ষ ছেলে মেয়ে
এখানে কোনো রেস্ট্রিকশন নেই। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছেন প্রায় 17 লক্ষের মতো আমি শুনছিলাম। 1 লক্ষ ছেলে মেয়ে ইমিডিয়েট যারা আজকে থেকেই শুরু হবে, মাসে মাসে 1,500 টাকা করে পাবেন যতদিন পর্যন্ত তারা কোনো চাকরিতে না ঢুকছেন। তাহলে হলো এবার আমার ভাইদের ভাইদের পালা হয়ে গেছে, ভাইরা সব যুবশ্রী পরিযায়ী। মুখ্যমন্ত্রী চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত এমন 1 লক্ষ বেকার ছেলে মেয়েকে 1500 টাকা করে ভাতা দেওয়ার মধ্যে দিয়েই প্রকল্পের সূচনা হয় এদিন। বেকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, রাজ্যে শিল্প আসছে, আগামী দিনে ক্ষুদ্র শিল্পেই চাকরি হবে 1 কোটি ছেলে মেয়ে, হতাশ হওয়ার কারণ নেই। ক্ষুদ্র শিল্প থেকে আমরা 1 কোটি চাকরি করব, কোনো কাজ খারাপ না, মাথায় রাখবেন। নিজেকে বিশ্বাসী রাখুন, হতাশ জীবনে হবেন না। হতাশা আমাদের জীবনের শত্রু। মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের পাশে দাঁড়ানো, বেকারদের সহায়তা করা সরকারের সামাজিক দায়বদ্ধতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে কেন্দ্রের খুঁড়োর কল বলে এদিন সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপলী পর্দার তারকারা। তো এবার আমার ভাইদের ঠিক আছে, ভাইদের পালা হয়ে গেছে। তাহলে আমি আজকে যে প্রশ্নটা বিধানসভায় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম, যে 17 লক্ষ অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন তাদের অবস্থাটা কি, এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি, 15-16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন? 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো, না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন? আমরা এসব প্রশ্ন করেছি, উত্তর তো দিতে পারেননি, পারবেনও না। অর্থাৎ 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 1 লক্ষ যুবক যুবতীকে 1500 টাকা ভাতা দেওয়ার পরে 16, 17, 17, 18, 19, 20, 21, 22, 22, 23, 23, 24, 25, 26 অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি। নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই, দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই, এই ভোট অন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে 31 জুলাই 2026। আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোট অন অ্যাকাউন্টের কোনো লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে, অর্থাৎ 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র্য, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। ক্ষমার অযোগ্য করেছেন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা
এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন, যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে এসসি এসটি রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয়ে চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স, মাস্টার ডিগ্রি, এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেলেও যোগ্যতা লাগে, অধ্যাবসায় লাগে, বইপত্র লাগে, শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয়। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে 40,000, হাফ ধর্ষণে 20,000, 14ই আগস্ট 2024 বেহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এইভাবে পশ্চিমবাংলার স্নাতক সাম্মানিক, মাস্টার ডিগ্রি, বেসিক ট্রেন্ড, বিএড, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত, আইটিআই ট্রেনিং প্রাপ্ত, ফিডার, ওয়েল্ডার, ফায়ার, নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত, সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ এদেরকে আপনি প্রত্যেক দিন 50 টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন। আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে। তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন। আমরা এর নিন্দা করি। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই, বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে। যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন, যখনই নির্বাচন হবে নো ভোট টু মমতা। চন্দ্রিমা ভট্টাচার্য যে সামগ্রিকভাবে তার ভাষণে আপনার এই যে ইস্যুটা আপনি তুলে ধরেছিলেন সেটা নিয়ে কোনো আলোচনাই করলেন না, আলোকপাত করলেন না। বলবে কি? এই ডকুমেন্টগুলো কি করে বলবে? ডকুমেন্টগুলোকে কি করে অস্বীকার করবে?
অস্বীকার করবে কি করে? আমি তো সমস্ত তথ্য, ডকুমেন্ট এবং মুখ্যমন্ত্রীর ভাষণ, এবং এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না। এই দুটো প্রোগ্রাম যে দেখিয়েছি, দুটো ইলেকট্রনিক্স মিডিয়ার আর্কাইভ থেকে নিয়ে, এই দুটো তো সরকারি প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে একাধিক আইএস অফিসার, আধিকারিক, একাধিক মন্ত্রীরা ছিলেন। এটার বলার কিছু নেই তো। এটা বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার, সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রিমা ভট্টাচার্য। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন। এইভাবে বলবে, ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, সব বলতে শেখানোর সুযোগ পাইনি। গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এসআর এর প্রসঙ্গ উত্থাপন না করে বিএসএফ কে কাঠগড়ে দাঁড় করান। এটা ওনার অনেক দিনের বিএসএফ অত্যাচার করছে। উনি তো, যাকে আমি বুদ্ধিজীবী বলি না, ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফকে তো রেপিস্ট বলেছেন। মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন, থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি আসুন, চাচারা চাচিরা, ফুফুরা বুবুরা, খালারা, যে যেখানে আছেন বেরিয়ে আসুন বলেছেন তো, প্রকাশ্যে বলেছেন। কোচবিহারে গিয়ে বলেছেন, কত জায়গায় গিয়ে বলেছেন, বিএসএফ অত্যাচার করছে। মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, লোককে তাতিয়েছেন। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য। উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে, সিথির মোড় থেকে শ্যামবাজার, একা ছিছি বলেছিলেন। আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে। 1 লক্ষ আবেদন হয়েছে, 2000 সিটিজেনশিপ পেয়ে গেছে, প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে। আজকে বলছেন না, আজকে সিএ চালু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা। যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন 19 সালে। হাজারদুয়ারি পুড়িয়েছেন, শামসি রেল স্টেশন, রেল লাইন উপড়ে দিয়েছেন, বেলনগরে জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন, ঔরঙ্গাবাদে 28টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছিলেন, তার মধ্যে 22টা সরকারি বাস। ঠিক একইভাবে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তাঁতিয়েছেন। উনি তাঁতিয়েছেন, ওনার নেতারা রানী রাসমণিতে মিটিং করে বলেছেন, ফিরাদ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াকফ পার্টি। কিন্তু আমার কথা না, আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন, কয়েক মাস আগে করেছে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে। উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো। বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দেবো না, এখানে তো আমি মালিক, আমি সব কথা, আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না। কিন্তু উনার সচিব পিবি সেলিম ইডিএমদেরকে দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন। অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন। এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি। এটা আমার কথা নয়, ভারতবর্ষের 11 বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন, বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে, তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমিও পোস্ট করেছি এক্সে এফবিতে, আপনারা দেখুন সেখানে কি বলেছেন তিনি। যে এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে, মরিয়া। এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। ফিরহাদ হাকিম আজকে এই প্রসঙ্গেই বলছেন যে মুসলমানরা অগ্নিমিত্র পালের একটা বক্তব্য দিলে তার রীতিমতো তারা রেডে করে উঠলো, কিন্তু দুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে 30% রাস্তা অবরোধ করে জিনা হারাম করে দেয়, তখন এদের কাউকে নামতে দেখা যায়নি। না না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে, আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে।
সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী, আমাদের ন্যাশনাল স্পোক্স পারসন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়, এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা রবীন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে, এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন? কেস ডায়েরি না দিয়ে কাদের বাঁচাতে চাইছে? আশাকর্মীদের লাঠি দিয়ে পেটায়, যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে, যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বোনেদের উপর অত্যাচার করে। বিরোধী দলনেতাকে 106 বার কোর্টে যেতে হয়। আর অন্যদিকে বেলডাঙ্গাতে পরপর 3 দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছেন, সব চ্যানেল আক্রান্ত হয়েছেন, যারা প্রো মমতা ব্যানার্জি চ্যানেল তারাও আক্রান্ত হয়েছেন, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এনআইএ হয়েছে, সহযোগিতা না করে এসএলপি ফাইল করে কেন রাজ্য সরকার? কার টাকায় করছেন? শুধু মুসলমানরা কি ট্যাক্সের টাকা দেয়? হিন্দুরা দেয় না? মেজর হিন্দু বসবাস করে। কে অধিকার দিয়েছে আপনাকে 25 লক্ষ 30 লক্ষ টাকার ব্যারিস্টার দিয়ে বেলডাঙ্গার দাঙ্গাকারীতে বাঁচাতে যাচ্ছেন? হ্যাঁ, তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে, এনআইএ দিয়েছে, আপনি তৃণমূলের লোকেদের বাঁচাতে গেছেন, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু বেলডাঙ্গাতে অবরোধ করেছে, পরপর 3 দিন, 2 দিন ধরে মারাত্মক ধরনের রেল লাইনের উপর পাথর ফেলেছে, কাট আপ করে দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলকে, নেপাল, ভুটান, বাংলাদেশকে, পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে। তারপরে এনআইএ হওয়ার পরে আমার পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস এনআইএ এর অপশন ওপেন করার পরে ভারতবর্ষে সরকার এনআইএ দেওয়ার পরে আপনি গেছেন সুপ্রিম কোর্টে আটকাতে। ঠিক একইভাবে রামনবমীতে আপনি গেছিলেন রিসড়া, শিবপুর, ডালখোলা। আমরাও লড়ব, আমি অলরেডি ক্যাবিনেট ফাইল করেছি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। দেশ বিরোধী শক্তিকে 0 টলারেন্স, একদম মূল সহ উপড়ে ফেলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী নাগরিকের। গতকাল থেকে যেভাবে দেখা গেল এই দেওয়া হলো, ওই দেওয়া হলো, একেবারে সবকিছু দেওয়ার বাজেট, আজ রাস্তায় দেখা যাচ্ছে সর্বত্র বিক্ষোভ। আশাকর্মীরা এখানে বসেছিলেন, তারা তাদের পাওনা পাচ্ছেন না বলছেন, অন্যদিকে দিয়ে যাদের পাওয়ার কথা। সব বিজেপি রুল স্টেটের হিসাবটা দেখে নেবেন। ন্যূনতম 10,000 টাকা আশাকর্মী পায়, সর্বোচ্চ 15,000 টাকাও আছে বিভিন্ন স্টেটে, দেখে নেবেন। 21টা বিজেপি রুল স্টেট আছে। ভারত সরকার একটা টাকা দেয়, কিন্তু বাড়তি টাকা দিতে গোটা হেলথ সেক্টর তো ওদের উপর নির্ভর করছে। আইসিডিএস এর 15 থেকে 20,000 টাকা করে পায় টিচাররা। কি হয় এদের? সিভিক ভলেন্টিয়ার্সদের ভয় দেখেন আপনারা, যে বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দিবে। আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই, বিজেপি এসব কাজ করে না। কোনো রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে, দিল্লিতে তো কেজরিওয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গেছিল, এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে নাকি? বরঞ্চ এমন অর্থ বিজেপি সরকার দেবে যাতে আপনি ডাল ভাত মোটা কাপড়ে ভালো থাকেন, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন। মমতা ব্যানার্জির কারণে বহু যুবক তারা তো বিয়ে থাও করতে পারেনি, বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না, সংসার করে কি করবে? অনেকে তো 40 বছর পেরিয়ে গেছে। বিজেপি রুল স্টেট 21টা স্টেটে কি কি হচ্ছে, কি কি দিচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করুন।
মুখ দেখাতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না আপনার লজ্জায়। অগ্নিমিত্রা বলে যে বক্তব্য মাদ্রাসা কটা নিয়ে। হচ্ছে বাজি কটা আর 10 বুদ্ধবাবু মিনিট পৌনে 2 দশক আগে হিন্দি দু মাদ্রাসা- একটা নিয়ে নি, আমাদের আমি একটু 6টায় এটা মিটিং বলি, আছে। বুদ্ধবাবুর মন্তব্যটা যেটা ছিল মাদ্রাসা নিয়ে পৌনে 2 দশক আগে, এই মাদ্রাসাতেই মূলত জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে। আজকে অগ্নিমিত্রা বলে বক্তব্য নিয়ে এত এই চর্চা, বুদ্ধবাবু কি কোথাও ঠিক ছিলেন সেই সময় দাঁড়িয়ে? অনেক সমালোচনা হয়েছিল তখন। শুনুন, ব্যক্তি বুদ্ধবাবুর সম্পর্কে বলবেন আর সিপিআইএম এর মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলবেন, দুটো তফাৎ আছে। আপনি ব্যক্তি বুদ্ধদেব বাবুকে নিয়ে তার চিন্তা ভাবনা, তার শিক্ষা দীক্ষা, অনেস্টি নিয়ে বলবেন, আমরা রেসপেক্ট করি, ওপেনলি করি, কিন্তু সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন। আমি যখন ওনাকে বলছি যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে, লস অফ লাইফ হয়ে যাবে, আপনি নোটিশটা তুলে নেন, উনি শুনে আমাকে বললেন আপনি একবার নিরুপমকে বলুন। আমি নিরুপম সেনকে লিখেছিলাম আমার এমএলএর প্যাডে। সেটা নন্দীগ্রামে যে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস সুরিন্দর সিং নির্ঝর, সেই জাজমেন্টটা আমার এমএলএ প্যাডের আগাম আশঙ্কাটা অ্যানেক্স করে দিয়েছিলেন। আপনারা যারা পুরনো সাংবাদিক তারা জানেন। তখনই আমি বুঝেছিলাম বুদ্ধবাবুর হাতে সিপিএম ছিল না, সিপিএমটা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের হাতে ছিল, সিপিএমটা শ্যামল চক্রবর্তীর হাতে ছিল। সেই কারণে বুদ্ধবাবু ব্যক্তিগত আলোচনায় কি বলতেন সেটা কার্যকর করার ক্ষমতা তার ছিল না। আর তিনি একটা সময়ে, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন বিদ্রোহ করেছিলেন, চোরেদের সরকারে থাকবো না। পরবর্তীকালে আবার ফিরেও এসেছিলেন। তিনি যদি বিদ্রোহ করতেন তাহলে বলতে পারতাম বুদ্ধবাবু ঠিক ছিল, বিদ্রোহ তো করেননি। ওনার ভাবনা যখন আলিপুর স্ট্রিটে রিজেক্ট করতো, সেই ভাবনাটাই কার্যকর করতো। ওনাকেই সাইন করতে হয়েছে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ ফায়ারিংয়ে, অস্বীকার করবেন কি করে? ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, এন রমেশ বাবু, তারা নেতৃত্ব দিয়েছেন গুলি করার ক্ষেত্রে, সাইন তো অ্যাপ্রুভাল তো নিতে হয়েছে পুলিশ মিনিস্টারের কাছ থেকে, তো তিনিই ছিলেন। তাতে ছাড়ুন, যিনি স্বর্গে গেছেন, তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ মানুষ ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। ব্যক্তিগত জীবন ছেড়ে দেন। আপনি যেহেতু তুললেন এই প্রসঙ্গে আমার আর কোনো বক্তব্য নেই। मैं हिंदी लो लूंगा, 10 मिनट है, मेरा मीटिंग है पार्टी। अग्निमित्रा पॉल के बयान पर थोड़ा विधानसभा में शोरगुल मचा और क्या बयान दिया? टीएमसी की ओर से आप लोगों पर उन्होंने बताया, सही बात बताया ना, जो असम का सीएम बता रहा है, जो ऑनरेबल यूपी का सीएम बता रहा है, ये आप लोग जो माइनॉरिटीज खास करके मुसलमान के अंदर, आप लोग डॉक्टर बनाइए, लॉयर बनाइए, इंजीनियर बनाइए, आईटी बनाइए, अच्छा जो एजुकेशन सिस्टम है उसका साथ जुड़िए। अब जो आपका धार्मिक शिक्षा केंद्र है वो रहना चाहिए, लेकिन इतना सबको वहां जाना पड़ेगा तो उसमें कोई फायदा नहीं होगा। उन्होंने सही बताया ना, 1.5 साल पहले हमारी यहाँ 7 शेख बोल के एक आतंकवादी को आसाम एसटीएफ ने अरेस्ट किया। कहां से? मुर्शिदाबाद के हरिहरपाड़ा से। वो 1.5 साल पश्चिम बंग में आया, वोटर लिस्ट में नाम उठा दिया, फर्जी आधार कार्ड बन गया, 3 बार टीएमसी को वोट दिया, और वहां एक हाजेरी मदरसा चला रहा था, 15 विद्यार्थी था। वही बात उठाया, ये आप मूल धारा में आकर काम कीजिए। और दूसरा जो फ्राइडे वाला बात बताया तो सीएम का बात उन्होंने कोट किया, नया बात नहीं। ये 2 हफ्ता पहले बेलडंगा का हादसा का बाद ऑनरेबल सीएम मैडम ने इन फ्रंट ऑफ एवरी मीडिया सी सेड क्लियरली, सी सेड दे शुक्रवार ये लोग थोड़ा प्रोटेस्ट करता है। ये तो अग्निमित्रा पाल का भाषण नहीं, ममता बनर्जी का भाषण था। उनको जिक्र किया, क्या गलती है इसमें? कोई गलती नहीं है। दूसरा, कल के बजट के बाद आज देखा जा रहा है कई जगह विरोध प्रदर्शन हो रहा है, जबकि कल के बजट में बहुत सारी योजना। वो बजट नहीं है भाई, भ्रम पैदा मत कीजिए आप लोग प्लीज। ये वोट ऑन अकाउंट है। ये नारी सुरक्षा खत्म है बंगाल में, आरजीकर से लेकर दुर्गापुर आईक्यू सिटी, तमन्ना से लेकर कुछ दिन पहले मेखलीगंज, पूरा नारी सुरक्षा, कन्या सुरक्षा, बेटी सबको खत्म कर रहा है।
गैंग रेप हो रहा है, मॉलेस्टेशन हो रहा है। चीफ मिनिस्टर खुद बताया, लेडीज लोग शाम की बात लेट नाइट लेट इवनिंग मत घर से निकले। उनकी सरकार आलापन बनर्जी ने खुद एक सर्कुलर दिया, जे रात तक ड्यूटी मत करो, दिन में करो। और नारी सुरक्षा का बात नहीं है, फिर 500 रुपया बढ़ा के कुछ वोट लेने का कोशिश कर रहा है। नकदी खत्म कर दिया, इसलिए अगस्त से भाता देगा। ये जो वोट ऑन अकाउंट है 4 महीने के लिए, अप्रैल मई जून जुलाई तक, अगस्त का डिक्लेरेशन आप क्यों कर सकते हैं? तो बेबुनियाद है, इसका कोई आधार नहीं है। आप जिस लोग को 15,000 20,000 महीने मिलना जरूरी है, वो लोग 5,000 4,000 मिल रहा है, उसको 1,000 रुपया देने का बात किया। कब देगा? अप्रैल महीने में, शायद तब एमसीसी रहेगा। अमाउंट ऑफ बेनिफिट, नंबर ऑफ बेनिफिशियरी इंक्रीज करने का कोई मौका नहीं है। तो झूठ है, पूरा झूठ है। झूठ के ऊपर चुनावी घोषणा पत्र लेकर सरकार को, विधानसभा को मिसयूज कर रहा है, इसलिए विरोध हो रहा है। इस बार इस सरकार जाने वाला है, पूरा जनता तैयार है, सब लोग नो वोट टू ममता करेगा। और जो मोदी जी ने नारा उठाया यहां, वो नारा चल रहा है हर मोबाइल फोन में, हर घर में, हर गांव गंज मोहल्ला में, नगर में। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। না বলবো না কিছু, আপনি আর্কাইভ দেখে নেন ওই মিডিয়াগুলোতে। এবিপি আনন্দকে দেখে নেন, মাননীয় উজ্জ্বল বাবু নাম করেই বলছি, তিনি প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে যে আপনি বামফ্রন্টকে চোর বলছেন, তাহলে আপনার বাবাও চোর। ওটা দেখে নেন ভিডিওটা, প্লিজ রিকালেক্ট করুন। তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন, প্রকাশ্যে বলেন। খারাপ কিছু নয় তো, যে কোনো নারী শক্তিকে, বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয়। আমি সেই অর্থে আমার গুরুদেব, আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি, তাকে অপব্যাখ্যা করতে পারেন, এতে কিছু হবে না। উদয়ন গুহ 2 বার হেরেছেন, এবারে হ্যাট্রিক করবেন। 2006-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে হেরেছিলেন। সম্মানীয় বাঙালিদের অপমান আমরা মানব না। এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ী পর্যন্ত এই আদর্শ শিক্ষিত, উচ্চশিক্ষিত ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন। কারণ এরা জিহাদি সংস্কৃতি, জঙ্গি সংস্কৃতি, মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান। তাই ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে আকাশের জায়গায় আসমান, জলের জায়গায় পানি, কাকা নয় চাচা, কাকিমা নয় চাচি, দিদি নয় আপা, পিসি নয় বুবু, এই আমদানি করছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সঙ্গে বেমানান।
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা গিয়েছিলেন আজকে নবান্নে। গতকাল থেকে বারবার বলা হচ্ছিল আমরা এখনো রাজ্যের সরকার ডিএ নিয়ে রায়ের কপি পাইনি। আজকে সেই রায়ের কপি পৌঁছে দিতে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা নবান্নের দিকে গেলেন। একাধিকবার পুলিশের তরফে বাধা দেওয়া হলো, তারা রায়ের কপি জমা দিয়ে এলেন। না না, আপনাকে বলি, উনারা যে আন্দোলন করছে তাদের নৈতিক সমর্থন আছে। আমরা অনেকেই, বিজেপির অনেক নেতৃত্ব, আমি সহ, সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে গেছি এবং বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই যৌথ মঞ্চের মধ্যে আছে। সিপিএম পালিয়ে গেছে এপিটিএ, এসইউসি মমতার বিরুদ্ধে লড়বে না বলে অনেক আগে পালিয়ে গেছে, কিন্তু বিজেপি যায়নি। বিজেপি ওখানে গিয়ে ভোটের কথাও বলে না। তো সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দায়িত্ব রাজ্যের। রাজ্য সেটা করে না বলে, সুপ্রিম কোর্ট জানে বলে মনিটরিং এর দায়িত্বটা 3 জন রিটায়ার্ড জাস্টিস এবং কেন্দ্রীয় সরকারের ক্যাগের প্রতিনিধির উপর দিয়েছে। আমার মনে হয় এর বাইরে এটা নিয়ে আর কিছু ভাবার দরকার নেই। উনারা একটা সিম্বলিক জাজমেন্ট পৌঁছে দিতে গেছেন, সেটাকে বাধা দেওয়া অন্যায়, আর পৌঁছে দেওয়াটাও সঠিক কাজ, সেটাকে আমি সমর্থন করি। কিন্তু এই রায়টা উনাদের রিভিউ পিটিশনের পরে, কারণ এর আগেই 25% দেওয়ার রায় ছিল, ওটা দেবে না বলে ভোটটা পার করাবে বলে রিভিউ পিটিশন করেছিল। তার দীর্ঘ শুনানির পরে ফাইনাল জাজমেন্ট এসছে। অতএব এখানে রিভিউ পিটিশন করতে পারে 26,000-এর মতো পরিণতি হবে, আমার যা ধারণা। 3 বারের এমএলএ, 2 বারের এমপি হিসেবে আমার যা ধারণা। আর সাথে সাথে সব কোর্ট জেনে গেছে যে কোর্টের রায়ও এই মুখ্যমন্ত্রী কার্যকর করতে দেন না মুখ্য সচিব, অর্থ সচিবকে। তাই রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া 4 ম্যান কমিটি করে দিয়েছেন, 3 জন ফ্রম জুডিশিয়ারি আর 1 জন ফ্রম ক্যাগ, ভারত সরকারের সংস্থা থেকে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 10,400 কোটি টাকা মার্চ মাসে দিতে হবে। এর সঙ্গে এমসিসির সম্পর্ক নেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে এক্সেপশন কেস। আর মে মাসের মধ্যে বাকি অর্থ দিয়ে দিতে হবে। এবং দিয়ে কর্মচারীর অধিকার, সেটা প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকারের ওজোর, আপত্তি ইত্যাদি সব রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট। এত বড় আইনি থাপ্পড় অনেকবারই খেয়েছেন, এটা খুব জোরে লেগেছে। তাই আমি আতঙ্কিত, মার্চ মাসের পরে চালু থাকা সামাজিক প্রকল্প এবং পেনশনার্সদের পেনশন, কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা না তৈরি হয়। কারণ ভিতরটা অর্থনৈতিকভাবে কমপ্লিটলি ডিজাস্টারের মতো বিপর্যয় ঘটিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। খেলা মেলা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে ইত্যাদি করে তিনি বিপর্যয়টাকে যে জায়গায় নিয়ে গেছেন। কেন আয়ুষ্মান ভারতে যাননি? স্বাস্থ্যসাথীতে এত টাকা খরচ করছেন, আয়ুষ্মান ভারতে গেলে তো সেন্ট্রাল গ্র্যান্ট পেয়ে যেতেন। কেন প্রধানমন্ত্রী ফসল বিমায় যাননি? বাংলা ফসল বিমা যোজনাতে এতগুলো টাকা দিচ্ছেন। কেন স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাচ্ছেন না? কেন বিশ্বকর্মা যোজনা চালু করেননি? কেন উজালা 3 চালু করেননি? অসংখ্য আছে, সময় লাগবে বলে। আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালো আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষের পাশে দাঁড়ালো, বললো আপনি তো পাঠিয়েছি ওখানে রাজ্যকে, মুসলমানরা পাহারা দিয়েছে, অভাবীকে পাঠিয়েছি, অরূপকে পাঠিয়েছি। না না, মুখ্যমন্ত্রী পাশে তো দাঁড়াবে। ডেকোরেটরের মালিক গ্রেপ্তার হয়, সঠিক। মোমোর মালিক গ্রেপ্তার হয় কেন? এই কথা তো আমি নয়, আমাদের নেতা অমিত শাহজি তুলেছেন ব্যারাকপুরের মিটিং থেকে। তার কারণ মোমো তৈরি করতে গিয়ে তো আগুনটা লেগেছে। এবং যে চেকগুলো তৃণমূলের নেতারা পুলিশকে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে এসছে, অভিযুক্তরা হচ্ছে সেই চেকের পেমেন্ট করেছে। মোমোর মালিক এবং ডেকোরেটরের মালিকের 5-10 লক্ষ টাকার চেক রাজ্য সরকারের নো কন্ট্রিবিউশন। এবং বহু জায়গায় ছবিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে এই মোমোর মালিক গেছেন। গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, এন্টার
কেএমডিএ এলাকা, এদিকে শ্রীরামপুর, ওদিকে হাবড়া, বারাসাত, অসংখ্য এই ও মোমোর আপনার তার যে সেন্টার, বিরিয়ানি এবং মোমোর সেন্টার ব্যাঙের ছাতার মতো মনোপলি। তো কালকে মুখ্যমন্ত্রী কিভাবে বলছিলেন যে ফায়ার ডিস্টিংশন নেই তো আমি কি করব, প্রাইভেট সব কন্ট্রোলে নাকি? কন্ট্রোল নয়, এটা কোনো এক্সকিউজ। আপনাকে বলে দিলাম যারা মারা গেছে অধিকাংশ মেদিনীপুরের লোক, আমি যা করার করছি। ওদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল, আমি বলেছি নিয়ে নিন, সব চুরির মাল, বদরক্ত, নিয়ে নিন। তারপরে বলেছে একটা করে চাকরি দেবে, ওরা নিয়ে নিন, আগে নিয়ে নিন, যাবে তো কদিন আছে, আর যা পাওয়া যায় বের করে নিন, তারপরে বাকিটা হবে। ছাড়াছাড়ির কোনো সিন নেই। গত 5 বছর এমন কোনো ইস্যু নেই বিজেপি ধরেনি এবং এদের শেষ করেনি। রামপুরহাটের বকটুই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইস্যু, রামনবমীর দাঙ্গা থেকে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুর থেকে, ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এখন এই যে 17 কোম্পানি প্যারামিলিটারি আছে, ছুটির দিন বিজেপি আবেদন করে কোর্ট খুলিয়ে বিরোধী দলনেতার অ্যাপ্লিকেশনে বিএসএফ এবং সিআরপিএফ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এমন কোনো ইস্যু নেই জনস্বার্থে মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেটা আমরা করেছি। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রামপুরহাটের বকটুইতে যে মহিলাগুলো মারা গেছিলেন পুড়িয়ে, শিশুগুলো, তারা কেউ হিন্দু ছিল না। ওই বুথে বিজেপি 17টা ভোট পেয়েছিল। তারপরেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগে 55 জন বিজেপি এমএলএ পৌঁছেছিলাম। আনন্দপুরও নট ক্লোজ চ্যাপ্টার, এটাও যা হওয়ার হবে। শিক্ষা দেব, ওয়েটল্যান্ডের জমি আমরা পুনরুদ্ধার করব। ওয়েটল্যান্ডের জমি যেভাবে এই ফেরদৌস, নজরুল এরা সবাই মিলে লুটে পুটে শেষ করছে, আমরা সব জানি। উই আর ওয়ার্কিং। যেভাবে সীমান্তে জমি রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার আবেদনে বের করে নিয়ে এসছেন তিনি লড়াই করে, আইনি লড়াই করে, এক্ষেত্রেও লড়ব। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড সোজা করার লোকের অভাব নেই। আর বিজেপি তার যে অপোজিশনের কাজ, মেন অপোজিশন, ডিপেন্ডেবল অপোজিশন, রিয়েল অপোজিশন, সে কাজ বিজেপি করে এসেছে। 5 বছরের হিসাব নেবেন, বিজেপি করে এসেছে। আমরা আনন্দপুরও ছাড়ব না।